সমস্ত প্রতিবেশীকে সাক্ষী রেখে পুলিশ টিম সেই তালাটিকে ভাঙে। তালাটা ভাঙার পর যখনই পুলিশ টিম কয়েকটা প্রতিবেশীকে নিয়ে সেই ঘরে প্রবেশ করে, তখন তীব্র গন্ধটা তাদেরও নাকে ঢুকে। পুলিশ বুঝতে পারে এই গন্ধের সূত্র 704 থেকেই। ঘরে প্রবেশ করার পর দুইজন প্রতিবেশী সেখানেই বমি করে ফেলে। পুলিশ এবং প্রতিবেশীদের মাথায় তখন শ্রদ্ধা আফতাবের কেসটাই চলছিল। তারা সঙ্গে সঙ্গে গিয়ে ওই ঘরের ফ্রিজটাকে খোলে, কিন্তু ফ্রিজ একদমই পরিষ্কার, যা আছে সমস্ত কিছু খাবার দাবার আর কিছু শাকসবজি। এরপর পুলিশ বেডরুমের দিকে যায়, কিন্তু সেখানেও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এমন কিছু নেই যাতে করে পুলিশের সন্দেহ সেখান থেকে হয়। কোনো জায়গায় কোনো রক্তের দাগ পর্যন্ত নেই, সমস্ত কিছু নর্মাল মানুষের বাড়ির মতো। কিন্তু পুলিশের মনে হয় গন্ধটা ওই ফ্ল্যাট থেকেই বের হচ্ছে। এরপর পুলিশ টিম রান্নাঘরের দিকে যায়, আর সেখানে গিয়েই বুঝতে পারে গন্ধের সূত্রপাতটা রান্নাঘর থেকেই। নাকে রুমাল নিয়ে রান্নাঘরে যা যা ছিল সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে থাকে, সব জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ওই রান্নাঘরের মেঝেতে দুটো বালতি রাখা, দুটো বালতি জলে ভর্তি, বালতির মধ্যে কিছু টুকরো পড়ে আছে। পুলিশ ভাবে এটা কি? শুরুতে পুলিশের মনে হয় যেমন ছোট ছোট মাংসর টুকরো হয়, ঠিক তেমনি। জয় হিন্দ বন্ধুরা। কিছু কেস এমন হয় যে কেসগুলো শোনাতে বা বলতে গেলে যে শোনাবে তার কলিজার জোর থাকা চাই। আমার এই চ্যানেলে এমন কিছু কেস আছে যেগুলোকে শুধুমাত্র ভয়াবহ বললে ভুল হবে, যাকে বলতে পারেন সাংঘাতিক। আর সেই সাংঘাতিকগুলোর মধ্যে একটা নিঠারি কিলিং কেস। বিশ্বাস করুন, এই নিঠারি কিলিং কেস আর শ্রদ্ধা আফতাব মামলা, এই সমস্ত কেসগুলো আমি যখন রিসার্চ করেছি, কয়েকদিন আমার রাতের ঘুম হয়নি। আজকের কেসও তেমনই কিছু একটা, যেটা শোনার পর আপনারও মাথার চুল দাঁড় করিয়ে দেবে। নিঠারি কাণ্ড বা নিঠারি কিলিং কেসে আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে সুনিন্দর 16 থেকে 17 জনকে মারার পর তাদের বডির পার্টসগুলোকে সে প্রেসার কুকারে সেদ্ধ করে খেত। আবার শ্রদ্ধা আফতাবের কেসেও বলেছিলাম আফতাব কিভাবে শ্রদ্ধার দেহটাকে টুকরো টুকরো করেছিল। কিন্তু দেশে বা বিদেশে এই একই রকম ক্রাইমের সংখ্যাটাও আজকের দিনে প্রচুর। আজকের এই ঘটনা মুম্বাইয়ের এক রান্নাঘরের, আর এই রান্নাঘর থেকে এই ঘটনা বের হওয়ার পর শুধু মুম্বাই নয়, গোটা ভারতবর্ষ চমকে উঠেছিল। ঘটনার সূত্রপাত মুম্বাইয়ের মীরা রোড। এই মীরা রোডের কাছে একটা অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টের নাম গীতা আকাশদ্বীপ অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট মোট 7 তলার। একদম ওপরের ফ্লোরে 4টি ফ্ল্যাট, তাদের মধ্যে 701, 702, 703 এবং 704। এদের মধ্যে 701, 2 এবং 3 এই 3টে ফ্যামিলির মধ্যে সম্পর্ক খুব ভালো, কিন্তু যারা 704-এ বসবাস করে শুধু তারাই বাকি সবার মতো নয়। এই 704 ভাড়া নেওয়া হয়েছে, আর যে ব্যক্তি ভাড়া নিয়েছে তার নাম মনোজ সানে। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট টেকনোলজি থেকে ডিগ্রি নেওয়া 56 বছর বয়সী একজন মানুষ। এই ফ্ল্যাটে একজন মহিলার সাথে মনোজ সানে বাস করত। অ্যাপার্টমেন্টের সবাই মনে করত যে এই মহিলা এবং মনোজ দুজনেই স্বামী স্ত্রী। এর থেকে মনোজ এবং ওই মহিলার ব্যাপারে অ্যাপার্টমেন্টের কেউ কিচ্ছু জানতো না। যেহেতু মনোজ এবং ওই মহিলা কারোর সঙ্গে মিশতো না, তাই বাকিরাও এদের ব্যাপারে কেউ জানার চেষ্টা করেনি। এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটি ফ্লোরে 4টি করে ফ্ল্যাট। সময়টা 5 জুন 2023। এই জুন মাসের 5 তারিখে 703 ফ্ল্যাটের ভিতর থেকে ভীষণ পচা গলা দুর্গন্ধ বের হয়। 70 ফ্ল্যাটের 3 জন মানুষ, স্বামী স্ত্রী এবং পুত্র সোমেশ। প্রথম দিন গন্ধ বের হওয়ার পর ওই ফ্ল্যাটের মানুষদের মনে হয় নিশ্চয়ই ইঁদুর বা কিছু মারা গিয়েছে। সেই জন্য এই ফ্ল্যাটের থাকা ব্যক্তিরা তাদের নিজেদের ঘরগুলোকে একটু দেখা শুরু করে, খোঁজাখুঁজি করা শুরু করে, কিন্তু তারা সেখান থেকে কোনো রকম ইঁদুর বা পচা কিছু পায়নি। গন্ধটা কিন্তু একইভাবে বের হতে থাকে। এই 703 ফ্ল্যাটের মেম্বাররা এই গন্ধ পাওয়ার পর নিজেদের ঘরে কিছু না পেয়ে 702 এবং 701-কে বলে। এর মধ্যেই ওই বাকি দুটো পরিবারও এই একই গন্ধ পায়। ব্যাপারটা খুবই বিরক্তিকর বুঝে ওই পরিবারের সমস্ত লোকজন তাদের নিজেদের ফ্ল্যাটগুলোকে খুঁজতে থাকে, কিন্তু সেখান থেকেও কিছু পাওয়া যায়নি যেটা থেকে গন্ধটা বের হচ্ছে। এই 3টে পরিবার মিলে ভাবে ছাদে কিছু মরে পড়ে থাকতে পারে। এখানে একটা কথা, গন্ধটা কিন্তু শুধুমাত্র 7 ফ্লোরের মানুষরাই পাচ্ছে। এদের নিচে যে সমস্ত পরিবার রয়েছে বা যে সমস্ত ফ্ল্যাট রয়েছে তারা কিন্তু কোনো রকম ভাবে এই পচা গন্ধটা প্রথম পায়নি। সমস্ত ছাদ তল্লাশি করা হয়, কিন্তু
সেখান থেকেও কোনো ইঁদুর বা কোনো মরা পাখি পাওয়া যায়নি। সেই দিনটা পার হয়ে যায়, কিন্তু তারপরে আরো বেশি দুর্গন্ধ। এই তিনটে পরিবার আবারও খোঁজাখুঁজি করে, কিন্তু তারা এমন কোনো জিনিস পায়নি যা থেকে গন্ধটা বের হচ্ছে। আবার একটা দিন পার হয়ে যায়, সেদিন আরও সাংঘাতিক দুর্গন্ধ। এমন অবস্থা হয়েছে এই তিনটে পরিবার ওই ফ্লোরে টিকতে পারছে না। ঠিক এই সময় ফ্ল্যাট নম্বর 3-এ যে সোমেশ নামের ছেলেটি ছিল তার একটু সন্দেহ হয়। সোমেশের নিউজ চ্যানেল দেখার খুব নেশা। সে যেটুকু সময় ঘরে থাকে সে সেইটুকু সময়ই খবরের মধ্যে ডুবে থাকে। সোমেশের মাথায় আবদাব শ্রদ্ধার কাহিনীটা অনেক আগে থেকেই ছিল। প্রথম দিন গন্ধটা পাওয়ার পরই সোমেশের মনে হয় ব্যাপারটা আবার এরকম নয় তো, কেউ কাউকে মেরে ফেলে দিয়েছে। এই কথা মনে হওয়ার পরই প্রথম দিনই সে তার মাকে এই কথাটা বলে। কিন্তু সোমেশের মা তাকে বলে, সারাদিন নিউজ চ্যানেল দেখে তোর এই অবস্থা। আবার একটা দিন পার হয়ে যায়। তার পরের দিন সকালে সোমেশের মনে হয় গন্ধটা 704 থেকেই আসছে। ব্যাপারটা মনে হওয়ার পরই সোমেশ যত তাড়াতাড়ি সম্ভব 704-এর দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সে ওখানে দাঁড়াতেই বুঝতে পারে গন্ধটা আরও তীব্র। 704-এর ডোরবেল নেই, তাই সোমেশ ওই দরজার সামনে দাঁড়িয়ে হাতে করে দরজাটাকে কিছুবার চাপড়াতে থাকে, কিন্তু দরজাটা ভিতর থেকে বন্ধ। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। এতক্ষণ দাঁড়িয়ে যে দরজার সামনে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল, কিন্তু এখন সেই দরজার ভিতর থেকেই পারফিউমের সুগন্ধ আসছে। এখানেই সোমেশের সব থেকে বড় সন্দেহ তৈরি হয়। সেভাবে যখন এখানে এলাম তখন এখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওই দরজার ভেতর থেকে সুগন্ধ আসছে। এটা কি করে সম্ভব? নিশ্চয়ই কিছু লুকোনো হচ্ছে। ব্যাপারটা আরেকটু বোঝার পর আবার দরজা ঠুকতে থাকে সোমেশ। কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি ভিতর থেকে দরজাটা খুলে দেয়। সোমেশ ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, আপনার ঘরের ভিতর থেকেই ভীষণ তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে। ওই ব্যক্তি সোমেশকে উত্তর দেয়, এখন কাজে বের হচ্ছি, আমার একটা জরুরি মিটিং আছে, তাই সন্ধ্যাতে এসে দেখব ঘরের ভিতর কিছু মারা গিয়েছে কিনা। এই বলে 704 থেকে ওই ব্যক্তি বেরিয়ে এই ঘরটাকে তালা লাগিয়ে সে নিচে চলে যায়। সোমেশ সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে বারবার ফ্ল্যাটটার দিকে দেখতে থাকে, ভাবে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে যেটাতে লুকানো হচ্ছে। সন্দেহটা গভীর হওয়ার পরই যত তাড়াতাড়ি সম্ভব সোমেশ সেই ওপর থেকে নিচের তলায় গিয়ে সেখানকার সোসাইটির কাছে যায়। তাদেরকে সোমেশ বলে, গত কয়েকদিন ধরে 7 নম্বর ফ্লোরে খুব পচা গলা দুর্গন্ধ বের হচ্ছে। আমরা 3টে ফ্ল্যাট চেক করে দেখেছি, কিন্তু সেই সব ঘরে কোনো রকম কোনো সমস্যা নেই। যা সমস্যা হচ্ছে মনে হচ্ছে 704 থেকে গন্ধটা আসছে। আমি ওই লোকটাকে আজকে ডেকে বললাম আপনার ফ্ল্যাট থেকে বেশি দুর্গন্ধ আসছে। এটা শোনার পরই ওই লোকটা মিটিং আছে বলে তাড়াতাড়ি করে ঘরের তালা ঝুলিয়ে চলে গেল। যাওয়ার সময় সে বলে গেল, সন্ধ্যায় ফিরে আমি সমস্ত ঘরগুলো খুঁজে দেখব কিছু মারা গিয়েছে কিনা। এর সাথে সাথে সোমেশ ওই সোসাইটির লোকদেরকে এটাও বলে যে আমি টিভিতে শ্রদ্ধা আবদাবের কেস দেখেছি, এখানেও আবার তেমন কিছু ঘটেনি তো। এই কথা সোসাইটির লোকেরা সোমেশের মুখ থেকে শোনার পর তারাও জানতো শ্রদ্ধা আবদাবের ব্যাপারে। যত তাড়াতাড়ি সম্ভব সকলে মিলে সিদ্ধান্ত নেয় পুলিশকে জানাবে। তাদেরই মধ্যে এক ব্যক্তি পুলিশকে ফোন করে দেয়। সন্দেহজনক সমস্ত কিছু শোনা মাত্র মুম্বাই পুলিশের একটা টিম ওই অ্যাপার্টমেন্টে পৌঁছায়। এই ধরনের গন্ধর কথা বা এই ধরনের সমস্যার কথা শুনলেই পুলিশ টিমের একটাই মনে হয় নিশ্চয়ই কিছু সমস্যা আছে। প্রতিবেশী মানুষদের সাথে নিয়ে পুলিশ টিম 7 ফ্লোরে পৌঁছায়, আর সেখানে গিয়ে দেখে 704-এর তালা ঝুলছে। সমস্ত প্রতিবেশীকে সাক্ষী রেখে পুলিশ টিম সেই তালাটিকে ভাঙে। তালাটা ভাঙার পর যখনই পুলিশ টিম কয়েকটা প্রতিবেশীকে নিয়ে সেই ঘরে প্রবেশ করে, তখনই তীব্র গন্ধটা তাদেরও নাকে ঢুকে। পুলিশ বুঝতে পারে এই গন্ধের সূত্র 704 থেকেই। ঘরে প্রবেশ করার পর 2 জন প্রতিবেশী সেখানেই বমি করে ফেলে। পুলিশ এবং প্রতিবেশীদের মাথায় তখন শ্রদ্ধা আবদাবের কেসটাই চলছিল। তারা সঙ্গে সঙ্গে গিয়ে ওই ঘরের ফ্রিজটাকে খোলে, কিন্তু ফ্রিজ একদমই পরিষ্কার, যা আছে সমস্ত কিছু খাবার দাবার আর কিছু শাকসবজি। এরপর পুলিশ বেডরুমের দিকে যায়, কিন্তু সেখানেও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এমন কিছু নেই যাতে করে পুলিশের সন্দেহ সেখান থেকে হয়। কোনো জায়গায় কোনো রক্তের দাগ পর্যন্ত নেই, সমস্ত কিছু নর্মাল মানুষের বাড়ির মতো। কিন্তু পুলিশের মনে হয় গন্ধটা ওই ফ্ল্যাট থেকেই বের হচ্ছে। এরপর পুলিশ টিম রান্নাঘরের দিকে যায়, আর সেখানে গিয়েই বুঝতে পারে গন্ধের সূত্রপাতটা রান্নাঘর থেকেই। নাকে রুমাল নিয়ে রান্নাঘরে যা যা ছিল
সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে থাকে, সব জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ওই রান্নাঘরের মেঝেতে দুটো বালতি রাখা, দুটো বালতি জলে ভর্তি, বালতির মধ্যে কিছু টুকরো পড়ে আছে। পুলিশ ভাবে এটা কি। শুরুতে পুলিশের মনে হয় যেমন ছোট ছোট মাংসর টুকরো হয়, ঠিক তেমনি আমরা দোকান থেকে মাংস কিনতে গেলে ঠিক যেমন পিস করে দেয়, এখানেও ঠিক একই রকম। আর একটু ভালো করে দেখে পুলিশের টিম, দেখে মেঝেতে একটা স্টোভ নামানো রয়েছে, তার উপরে একটা তাওয়া চাপানো আছে, ওই স্টোভের পাশেই দুটো স্টিলের চামচ রাখা। তখন তাওয়ার উপরেও কয়েকটা মাংসের টুকরো। দেখে ঠিক মনে হচ্ছে ওই তাওয়ার উপরে মাংসগুলোকে রেখে কেউ বয়েল করতে করতে অর্ধেকটা করার পর সে উঠে চলে গেছে। নিচে যে দুটো চামচ রাখা ছিল তার মধ্যেও মাংসের গুঁড়ো লেগে রয়েছে। এখানেই সব থেকে বড় সন্দেহ বাড়তে থাকে পুলিশের, কিন্তু এটা কিসের মাংস সেটা বোঝা বড় দায়। একটা বালতির জল একটু ঘোলা অবস্থায়, ভিতরে কিছু থাকতে পারে এই ভেবে এক পুলিশকর্মী ওই খুন্তিটা নিয়ে ওই বালতির জলের ভিতর ডুবিয়ে দেয়। খুন্তিটা একটু তুলতেই উঠে আসে একটা মানুষের পায়ের অংশ। পুলিশ বুঝে যায় ব্যাপার খুব গম্ভীর। কিছু দূরেই একটা প্রেসার কুকার নামানো রয়েছে। প্রেসার কুকারটা খুলে দেখা যায় তাতেও মাংসের টুকরো, ঠিক যেমন সেদ্ধ করার পর হয়। এখান থেকেই সবাই বুঝে যায় ব্যাপার কি ঘটেছে। আর যে ছেলেটা গত কয়েকদিন ধরে সন্দেহ করছিল, অর্থাৎ সোমেশ, সেও বুঝে যায় তার সন্দেহটাই ঠিক ছিল। ব্যাপার বোঝার পরেই ফরেন্সিক টিম এবং বাকি টিমদেরকে ফোন করা হয়। তাদের বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টের 704 ফ্ল্যাটে আসার জন্য। এরপরেই পুলিশ ওই ফ্ল্যাটেরই আর একটা বেডরুমে যায়। সেই বেডরুমে একটা কোণে গিয়ে দেখতে পায় মাথার চুল সহ কিছুটা ছাল রাখা রয়েছে। এদিকে ততক্ষণে ফরেন্সিক টিম ওই 70 ফ্ল্যাটে ঢুকে যায়। পুলিশ ওই মাথার ছাল সহ চুল দেখে বুঝতে পারে যে এটা কোনো মহিলাকে টুকরো করা হয়েছে। এই সময় পুরো ব্যাপারটা পাল্টে যায়। ওপরে 7 তলাতে ফরেন্সিক টিম এবং পুলিশ তদন্ত চালাচ্ছে। ঠিক সেই সময় ওই অ্যাপার্টমেন্টেরই নিচে মনোজ চলে আসে। সে লিফটে উঠতে যাবে, তখনই তার চোখটা পড়ে পুলিশের গাড়ির দিকে। পুরো ব্যাপারটা সে বুঝে যায় ঘটনাটা কি ঘটেছে। লিফটে না উঠে যত তাড়াতাড়ি সম্ভব সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিচে সোসাইটির লোক এবং সিকিউরিটি তাকে দেখতে পায়। তারাও খুব ভালো করেই জানতো যে এই পুরো ঘটনার নায়কই হচ্ছে মনোজ। ছুটে পালাতে যাওয়ার সময় ওই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি এবং ওই অ্যাপার্টমেন্টেরই কিছু লোকজন মিলে মনোজকে পাকড়াও করে। হট্টগোল এবং চেঁচামেচির চোটে ওপর পর্যন্ত আওয়াজ যায়, আর উপর থেকে কয়েকজন পুলিশকর্মী এসে মনোজকে বগল দাবা করে আবার উপরে নিয়ে যায়। 704-এ নিয়ে যাওয়ার পর মনোজকে সব কিছু দেখানো হয়, আর তার সঙ্গে সঙ্গে ভিতর থেকে সমস্ত প্রতিবেশীকে বাইরে বের করে পুলিশ টিম মনোজকে ভিতরে নিয়ে ঘরের ছিটকানিটাকে আটকে দেয়। ওই ফ্ল্যাটের ভেতর তখন মনোজ আর পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। ওদিকে ফরেন্সিক টিম মাংসের টুকরো থেকে শুরু করে ওই ঘরে থাকা প্রেসার কুকার, স্টোভ, তাওয়া, দুখানা চামচ, দুটো বালতি, সমস্ত কিছু নিয়ে হসপিটাল পৌঁছায়। জিজ্ঞাসাবাদের সময় মনোজ পুলিশকে একটা সত্য মিথ্যা কাহিনী শোনায়। সে বলে এই ফ্ল্যাটে সে আর সরস্বতী নামের 34 বছর বয়সী এক মহিলা থাকতো। গত কিছুদিন থেকে সরস্বতী বারবার মনোজকে সন্দেহ করে। সে মনোজকে বলে তার সঙ্গে নাকি কারোর অবৈধ সম্পর্ক আছে। এই ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে খুব ঝগড়া হয়। তারপরেই সরস্বতী নিজে আত্মহত্যা করে। পুলিশ টিম মনোজকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওকে খুন করোনি, ও নিজে আত্মহত্যা করেছে? মনোজ উত্তর দেয় হ্যাঁ। পুলিশ বলে যদি সরস্বতী আত্মহত্যাই করে থাকে তাহলে তার লাশের তুমি এত টুকরো কেন করলে? মনোজ পুলিশকে উত্তর দেয়, সেদিন আমার অফিস থেকে ফিরতে দেরি হয়েছে। আমি বাড়ি ফিরে দেখি সরস্বতী বিষ খেয়েছে আর ওর দেহটা বিছানার মধ্যে পড়ে রয়েছে। আমি কাছে গিয়ে চেক করি, আমি বুঝতে পারি যে সরস্বতীর মৃত্যু হয়েছে। কিন্তু এই ব্যাপার আমি যদি সোসাইটির মানুষ বা পুলিশকে জানাতে যাই তাহলে তারা আমার কথা কেউ বিশ্বাস করবে না। আমাকে কিছু না করেই হাজতবাস করতে হবে। আমার সামনে একটাই সমস্যা, এই লাশকে আমি সরাবো কিভাবে? তাছাড়া আফতাব এবং শ্রদ্ধার কেস আমি আগেই শুনেছিলাম। যেহেতু আমরা 7 তলায় থাকি, তাই ওই লিফটে করে সরস্বতীর দেহটাকে নিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার। সেই সময় আফতাব এবং শ্রদ্ধার কাহিনীটা আমার মনে পড়ে যায়। মার্কেটে গিয়ে ছুরি, হাতুড়ি, কয়েকটা প্লাস্টিকের ব্যাগ, সমস্ত কিছু এই ফ্ল্যাটে নিয়ে এসে সরস্বতীর দেহটাকে আমি টুকরো টুকরো করেছি। টুকরো করার পর আমার মনে হয়েছিল যে এই টুকরোগুলো থেকে গন্ধ বের হতে পারে, যাতে করে সোসাইটির মানুষ এবং ফ্ল্যাটের সমস্ত লোকজন সেই গন্ধ পেতে পারে। সেই জন্য
ওই টুকরোগুলোকে বারে বারে প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করা শুরু করি। সেদ্ধ করা শেষ হওয়ার পর ওই টুকরোগুলোকেই আবার তাওয়াতে রেখে রোস্ট করতে শুরু করি, আর বাকি টুকরোগুলোকে বালতির জলের মধ্যে রেখে দিই। মনোজ আরও বলে ওই টুকরোগুলোকে রোস্ট করার পর পলি ব্যাগে ভরে সে বহুবার রাস্তার কুকুরদেরকে খাইয়ে দিয়েছে। খুন আমি করিনি, কিন্তু টুকরোগুলো আমি করেছি, এটাই সে পুলিশকে বয়ান দেয়। কিন্তু এই কাহিনী পুলিশের হজম হয়নি। এই কাহিনী মনোজের মুখ থেকে শোনার পর ওই ফ্ল্যাট থেকে মনোজকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। ঠিক তারপরের দিনই মনোজকে আদালতে পেশ করা হয়। সমস্ত ঘটনা শোনার পর বিচারপতি 10 দিনের জন্য মনোজকে জেল হেফাজত দেন। আর এই 10 দিন পুলিশ কাস্টডি পাওয়ার পরই পুলিশের টিম আবার নতুন করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এইবারের জিজ্ঞাসাবাদটা একটু অন্যরকম হয়। ঠিক যেমন সার্কাসের বাঘ ডান্ডা খাওয়ার পর নাচতে থাকে, এখানেও ঠিক তেমনি। কয়েক ঘন্টার মধ্যেই মনোজের কাহিনীটা পাল্টে যায়। সে পুলিশকে বলে তার অরিজিনাল বাড়ি আহমেদনগর, ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট টেকনোলজি থেকে সে IIT পড়াশোনা করে। প্রথম দিকে তার অর্থনৈতিক অবস্থা সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু গত 10 থেকে 15 বছর আগে তার মা এবং বাবা মারা যায়। বড়িবালি বলে একটা জায়গাতে তার নিজস্ব একটা ফ্ল্যাট আছে, আর সেই ফ্ল্যাটেই সে তার মা বাবার সঙ্গে বসবাস করত। ডিগ্রি নেওয়ার পর নিজে কোনো কাজ না পেয়ে সে সেখানকারই একটা রেশন দোকানে কাজ শুরু করে। ধীরে ধীরে সময় যায়। হঠাৎ করেই মনোজের একবার অ্যাক্সিডেন্ট হয়। স্বাভাবিকভাবেই তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার কয়েক বোতল রক্ত লাগে, আর ওই রক্ত দেওয়ার পর ডাক্তারবাবু মনোজকে বলে তুমি HIV পজিটিভ। সম্ভবত মনোজকে হসপিটালে যে রক্ত দেওয়া হয় সেটাই হয়তো সংক্রমিত ছিল, সেই জন্য মনোজও পজিটিভ হয়ে যায়। রেশন দোকানে সে 5,000 টাকা মাইনে পেত, আর তার সঙ্গে সঙ্গে সে বড়িবালিতে যে ফ্ল্যাটটা তার নিজের ছিল, যেটাতে সে তার মা বাবাকে নিয়ে থাকতো, সেটাকে 35,000 টাকা ভাড়া স্বরূপ অন্য একজনকে ভাড়া দিয়ে দেয়। ওখান থেকে সে মীরা রোড যায়, আর মীরা রোডে গিয়ে গীতা আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টে 7 তলায় একটা 2 কামরা ঘর ভাড়া নিয়ে নেয়। এই ফ্ল্যাটের মাসিক ভাড়া 10,000, অর্থাৎ আগের যে ফ্ল্যাট সে ভাড়াতে চাপিয়ে দিয়েছে সেখান থেকে এবং তার মাইনা থেকে অনেকটা টাকাই বেঁচে যেত তার। আর সেই টাকা দিয়েই সে ভালোভাবে সারা মাস জীবনযাপন করত। 2004 সালে মনোজ যে রেশন দোকানে কাজ করত, সেই রেশন দোকানে একজন মহিলা আসে। সেই মহিলার সাথে একই জায়গায় বাড়ি হওয়ার জন্য মনোজের ভালোভাবে পরিচয় হয়। পরবর্তীকালে পরিচয় থেকে বন্ধু, বন্ধু থেকে ভালোবাসার রূপ নেয় সেই সম্পর্ক। ওই মেয়েটির নাম সরস্বতী। 2008 সালে ওই মেয়েটির বয়স 19 বছর, তখন মনোজের বয়স 29 বছর। সরস্বতীরা 5 বোন। 5 বোনের সবাই মায়ের কাছে থাকে, আর সরস্বতীর বাবা আলাদা থাকে। সরস্বতীর মায়ের মৃত্যুর পর 5 বোনই আহমেদনগর একটা অনাথ আশ্রমে থাকতে শুরু করে। সরস্বতী এবং মনোজের প্রেম হওয়ার পর সরস্বতীকে মনোজ ওই মীরা রোডের আকাশদ্বীপের ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখে। এদিকে মে মাসে 2023 সালে মনোজ যে রেশন দোকানে কাজ করছিল তার লাইসেন্সটা বাতিল হয়ে যায়, আর এই লাইসেন্স বাতিল হওয়ার পরই মনোজ বেকার হয়ে পড়ে। ঠিক এরপর থেকেই সরস্বতীর সঙ্গে ঝগড়া শুরু হয়। মনোজ একটু দেরিতে বাড়ি ফিরলেই সরস্বতী তাকে সন্দেহ করে। 29শে মে খুব ঝগড়া হওয়ার পর মনোজ রান্নাঘর থেকে ছুরিটাকে নিয়ে আসে, আর সরস্বতীকে ওই ফ্ল্যাটের ভেতরেই খুন করে। এই পর্যন্ত কথা সে পুলিশকে জানায়। জানানোর পরেও সে বারবার বয়ান পাল্টাতে থাকে, আর এই বয়ান পাল্টানোর ব্যাপারটা পুলিশের কাছে খুব চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে ওঠে। যদি মনোজ আদালতে গিয়ে তার বয়ান পাল্টে দেয়, তাতে করে এই কেসও মিঠারি কিলিং কেসের মতো বা শ্রদ্ধা আবদাবের মতো হয়ে যাবে। সরস্বতীর দেহের টুকরো পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু সেটাও আবার সেদ্ধ করা বা রোস্ট করা, তাই সেগুলো দিয়ে মনোজ খুন করেছে কিনা এটাও প্রমাণ হবে না। এই টুকরোগুলো আদৌ সরস্বতীর কিনা সেটাও জানা খুব কঠিন ব্যাপার, যতক্ষণ না সরস্বতীর ওই 4 বোনের DNA ম্যাচ করছে। মনোজ খুব ভালো করেই জানতো যদি শরীরের টুকরো নাই পাওয়া যায় তাহলে আদালত বা পুলিশ তাকে কোনো রকমভাবেই শাস্তি দিতে পারবে না। আমারও এই কেস রিসার্চ করার পর মনে হয়েছে যে মিঠারি কিলিং কেস বা আবদাব শ্রদ্ধা কেস, এই দুটো কেসের থেকেও মনোজ 2 কদম আগে ভাবনা চিন্তা করেছিল। এক কথায় ধরে নেওয়া যেতেই পারে যে এই কেসও প্রমাণের অভাবে এখানেই সমাপ্ত হবে। এই ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সব গন্ধ ইঁদুর বা পশু পাখি মরার হয় না, কিছু গন্ধ ক্রাইমেরও থাকে। ক্রাইমের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলে ক্রাইমের ঘটনা অনেক পাবেন।
যেগুলো দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। সবশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।